নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা গল্প একটি আত্মহত্যা। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম একটি আত্মহত্যা। সারা শহরে ঢিঢি পড়ে গেল। বিনয় সান্যালের বউ আত্মহত্যা করেছে। কে বিনয় সান্যাল? বিনয় সান্যালকে চিনতে বাকি আছে নাকি কারু? খবরের কাগজে নাম বেরিয়ে গেছে। কত লোকেরই তো বেরোয়, বলো না কে? রিলিফের বিনয় সান্যাল। অত ভনি তার দরকার নেই, সোজাসুজি বলো না কেন রেপ কেসের আসামি। কিন্তু বউটা মরল কিসে? আর কিসে? গলায় দড়ি দিয়ে? ভর দুপুরে গলায় দড়ি? চলো দেখি গে। সমস্ত শহর ভেঙে পড়েছে, পুলিশও এসে গিয়েছে সদলে গাড়ি নিয়ে। ওই বুঝি ডাক্তার? ডাক্তারের আর কাজ কি? ঝুলন্ত দেহ নামানো হয়েছে, শোয়ানো হয়েছে খাটে। পুলিশের গাড়িতে এবার মর্গে নিয়ে যাবে বোধহয়। কি সুন্দর দেখতে বলো দেখিনি। আহা, মরল কেন? আর কেন? লজ্জায়, ঘৃণায়, বিশ্বাসঘাতকতায়। অমন যার স্বামী সমস্ত সংসারের মুখ পুড়িয়ে দিয়েছে। আহা, আগে অপরাধটা প্রমাণ হোক। সবে তো দায়রা কোর্টে এসেছে, জুরির বিচারে কি হয় কেউ বলতে পারে না। আঁচলের খুঁটের গিট খুলে পাওয়া গিয়েছে চিরকুট। পাওয়া গিয়েছে? মৃত্যুর কারণ তাহলে লেখা আছে তাতে? আর কারণ? সব মুহূর্তের ভুল, মুহূর্তের অভিমান। সে কি? আজ তো সকালের আদালতে নিজেই কোর্টে উপস্থিত ছিল, বসেছিল আসামির উকিলদের পাশে। কাল রাতে সিনেমায় পর্যন্ত গিয়েছিল। আমি সিনেমা দেখার নাম করে এখানে এসেছি বললে মৃন্ময়ী। সঙ্গে আর কেউ আছে? প্রভাকর জিজ্ঞেস করলেন। না। দূরে রাস্তায় অপেক্ষা করছে? কেউ না। একা একা যান নাকি সিনেমায়? চেনা সাইকেল রিকশায় যেতে কোনো অসুবিধে হয় না। কখনো কখনো পাড়ার কোনো বৌঝিকে তুলে নিই। এখন সেই সাইকেল রিকশায় এসেছেন বুঝি? চমকে উঠল প্রভাকর। না, পায়ে হেঁটে এসেছি। এসব তো পরের কথা। গোড়াতেই তো প্রভাকর চমকে উঠেছিল যখন দেখল কম্পাউন্ডের গেট ঠেলে স্যান্ডেল পায়ে একাকিনী এক মহিলা তারই অফিস ঘরের দিকে এগিয়ে আসছে। সর্বনাশ আর কাকে বলে! মেয়ে যখন তখনই জটিলতা। কোনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এলে তো জটিলই, এমনি খুচরো এলেও জটিল। ভয়ে জড়সড় হয়ে ঢুকে পড়ল মৃন্ময়ী। এতক্ষণ পায়ের নিচে পাথরের কুচির খড়খড় শব্দ হচ্ছিল, এখন ভারী মোলায়েম মনে হলো। নিচের দিকে তাকিয়ে দেখল পুরু কার্পেট। লোক শোবার জন্যে তোষক পায় না, এ একেবারে পায়ের জন্য বালাপোষ। কি চাই? প্রায় মুখিয়ে উঠল প্রভাকর। আপনার কাছে একটা আবেদন আছে। তা প্রভাকর জানে, এবং তা যে অযৌক্তিক আবেদন তাও জানে। কিন্তু কণ্ঠস্বরটা বিমর্ষ হলেও সলজ্জ সরল। বললে, বসুন। মুখোমুখি একটা চেয়ারে বসল মৃন্ময়ী। কিন্তু কি বলবে, কিভাবে বলবে ঠিক করতে পারছে না। প্রভাকরও প্রতীক্ষা করতে লাগলো। যদি তেমন কিছু বিপদ দেখে টেলিফোনের দিকে তাকালো, থানায় রিং করে দেবে। আবেদনটা না শোনা পর্যন্ত প্রতিরক্ষার চেহারাটা ঠিক করা যাচ্ছে না। আরও কতক্ষণ কুণ্ঠিত হয়ে থেকে অস্ফুটে মৃন্ময়ী বললে, আমার স্বামীর বিষয়ে বলতে এসেছি, যদি একটু শোনেন। কোনো কেস? আবার থেমে গেল মৃন্ময়ী। যদি কেস হয়, আবেদন যে নামঞ্জুর হবে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য সেক্ষেত্রেও সেটা আর প্রভাকরের ফাইলে রাখা যাবে না। কাল সকালেই অন্য কোর্টে ট্রান্সফার করে দিতে হবে। যদি আবেদন মঞ্জুরযোগ্য হয়, কি ঘুষ নিয়ে এসেছে? কোনো আপিল, কোনো ইনজাংশন, বিবাহ বিচ্ছেদ, কাস্টাডি?
তবু মুখ থেকে কথা বার করছে না মৃন্ময়ী। কে আপনার স্বামী? নাম কি? বিনয় সান্যাল। কোন বিনয় সান্যাল? রিলিফের যে? হ্যাঁ, সেই। কিন্তু মৃন্ময়ীর ভরাট চুলে সিঁথি ভরা ডগডগে সিঁদুরের দিকে তাকিয়ে রইল প্রভাকর। কিন্তু কি? বিশ্বাস করুন, কেসটা মিথ্যে। রাগে প্রভাকরের রক্ত গরম হয়ে উঠল। বললে, বিচার শেষ হবার আগে তা কি করে বলা যায়? আর এ জুরির বিচার। আপনি জজ সাহেব, আপনি যেমন বলবেন জুরিরাও তেমনি বলবে। তার কি মানে আছে? ও পক্ষ যদি জুরিকে ঘুষ দেয়? ওরা তা পারে। মেয়েটা ভীষণ বিচ্ছু। কে মেয়েটা? ভিকটিম গার্ল? বয়স কত? বয়স কমাতে চাইছে, কিন্তু আপনি দেখবেন পেকে ঝুনো হয়ে গেছে। 20-21 কম নয়। রিফিউজি মেয়ে। একটা চাকরি পাওয়া যায় কি না তারই সন্ধানে আমার স্বামীর কাছে আসতো। ম্যাট্রিকও পাশ নয়। কি করে চাকরি হবে? চাকরি হয়নি বলেই আক্রোশে এই মামলা সাজিয়েছে। কি অসম্ভব গল্প! বলে কি না, ঘটনাটা আমাদের বাড়িতেই নাকি ঘটেছে। স্ত্রী বাড়িতে এ অবস্থায় কোনো স্বামীর পক্ষে এ অপরাধ করা সম্ভব? বিশ্বাসযোগ্য? যদি সত্যি হতো, মেয়েটা চেঁচায় না কেন? আমাকে ডাকে না কেন? সেসব বিচারকালে দেখতে হবে। যদি ঘটনাটা হয়েও থাকে তাহলে ধরতে হবে মেয়েটার সম্মতি ছিল। সম্মতি থাকলে তো আর ওই অপরাধ হয় না। যদি অবশ্য বয়সে না ঠেকে। বয়সের গাছপাতন নেই যে ঠেকবে। মেয়েটা আগে থেকেই নষ্ট। সেসব সাক্ষ্য প্রমাণে ঠিক হবে। প্রভাকর পাশ কাটাতে চাইল, কিন্তু আমাদের উকিল বলছে নষ্ট হলেও কেস হতে পারে। আসল হচ্ছে সরল সম্মতি। সম্মতি যদি থাকে তাহলে নষ্ট হলেও কিছু নয়, নষ্ট না হলেও কিছু নয়। প্রভাকরের হঠাৎ সাহায্য করতে ইচ্ছে হলো। বললে, হ্যাঁ, কিন্তু মেয়েটা যদি আগে থেকেই নষ্ট হয় তাহলে সম্মতিটা অনুমান করা সহজ হবে। কিন্তু আবার হঠাৎ গম্ভীর হলো প্রভাকর। কিন্তু আমি বলছি, সম্মতি থাকলেই কি এ পক্ষের অসংযত হতে হবে? একজন সরকারি কর্মচারী, তার সামান্য দায়িত্ববোধ নেই? মুহূর্তে ভুল করে ফেলেছে। এ সমস্তই বিচারের কথা, কোর্টের কথা। চঞ্চল হয়ে উঠল প্রভাকর। তা এখানে কি? আমি বিচার বুঝি না, আমি শুধু আপনাকে বুঝি। চোখ তুলে তাকালো মৃন্ময়ী। আমি কি করব? আমার স্বামী নির্দোষ। আপনি আমার স্বামীকে খালাস দিয়ে দেবেন। এর কম হলে চলবে না। টেলিফোনের উপর হাত রাখল প্রভাকর। জানেন, থানায় ফোন করে দিলে পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে। তাই করুন, আমাকে জেলে দিন। কেঁদে ফেলল মৃন্ময়ী। আমার স্বামীর বদলে আমি যদি আসামি হতে পারতাম, কিংবা ধরুন ওই ভিকটিম গার্ল হতে পারতাম, তাহলেও আমার সহ্য হতো। যে নির্দোষ তার লাঞ্ছনা আর অপমান তিল তিল করে দগ্ধ করত না। আপনি যদি ভিকটিম গার্ল হতেন? চোখের কোণে প্রভাকর বুঝি দেখল বাঁকা করে। হ্যাঁ, তাহলে আমার স্বামী তো বাঁচত, নির্দোষের তো জেল হতো না। কিন্তু আপনার কি হতো? অবস্থার বিপাকে পড়ে যদি সর্বনাশ হয়ে থাকে, আমার স্বামী আমার পক্ষ নিতেন, ক্ষমা করতেন। না করলেও বিশেষ এসে যেত না। তার তো জেল হতো না, সে তো ছাড়া পেত। নির্দোষ হলে এমনিতেই ছাড়া পাবে তা বলা যায় না। অনেক সময় বিচারে ভুল হয়। সেই বিচারের ভুলেই হয়তো আসামি ছাড়া পেল। যেমন করে হোক পেলেই হলো। তাই আমাকে উকিলবাবুরা বলছে কোর্টে গিয়ে বসতে। যদি আমাকে দেখে জুরিদের মায়া হয়, যদি এমন স্ত্রী থাকতে এমন ঘটা অসম্ভব দৈবাৎ অমনি মনে করে বসে। কিন্তু আমি সংশয়ে থাকতে চাই না, তাই আপনার কাছে একেবারে নিশ্চিন্ত হতে এসেছি। প্রভাকর ছটফট করে উঠল। আমি আমি কি করব? আমার তো একার বিচার নয়। না, আপনার একার বিচার। আপনি একাই 1000। আপনি ইচ্ছে করলেই নয়কে হয়, হয়কে নয় করে দিতে পারেন।
যেমন করে হোক যে কোনো মূল্যে আমার স্বামীকে বাঁচিয়ে দিন। দোষী সাব্যস্ত করলে ওর শুধু জেলই হবে না, চাকরিও চলে যাবে। ছেলে মেয়ে নিয়ে আমি তখন কোথায় দাঁড়াবো? সব কিছু তো যাবেই। একটা হীনতম অপরাধী জেলখাটা কয়েদি আমার স্বামী, আমার সন্তানদের বাপ, এই কলঙ্ক নিয়ে বাঁচব কী করে? আমার স্বামীকে শুধু নয়, আমাকে, আমার শিশু সন্তানদের বাঁচান। তন্ময় হয়ে তাকালো প্রভাকর। আশ্চর্য, পাপ এমনই নিটোল হয়ে আসে? ঘুষ কখনো এমন সুগোল হয়? নিয়তি কেমন সুন্দর করে সাজিয়েছে। বাড়িতে ওপরে দোতলায় স্ত্রী অদিতি কে বলবে রূপসী নয়, আর অযাচিত সুযোগ স্বয়মাগত, সুসম্মত, আর সেও কিনা উচ্চতম সরকারি কর্মচারী, সংযমের ভাণ্ডার। সবই মুহূর্তের ভুল। মুহূর্তের ভুলেই এই জগৎ। তেমনি ঈশ্বর করুন বিনয় সান্যালও মুহূর্তের ভুলেই ছাড়া পেয়ে যেতে পারে। সব নিয়তির মর্জি। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিসিটি ফেল করবে এ কে ভেবেছিল? নিয়তিকে অন্ধ কে বলে? নিয়তি রূপ দক্ষ। অন্ধকার তো নয়, আশীর্বাদ। সমস্ত ঘরদোর, বারান্দা, মাঠ ঘাট, রাস্তা অন্ধকারে ভরে গেল, ভেসে গেল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মফস্বল শহরে এ দুর্নিমিত্ত তো হামেশাই হচ্ছে। বরং ভালোই হলো, উপর থেকে অদিতি নামতে পারবে না। উদ্বিগ্ন হবারও কিছু নেই। প্রভাকরের হাতের কাছেই মজুদ আছে টর্চ, ক্যান্ডেল, দিয়াশলাই, নিত্যিকার আয়োজন। কোনো ভয় নেই, আমি আছি। বরং মৃন্ময়েরই ভয় পাবার সম্ভাবনা। মৃন্ময়ীর মনে হলো প্রভাকর যেন খুব কাছের থেকে বলছে, বলছে পায়ের নিচেকার কার্পেটের মতোই নরম কণ্ঠে। তাই মৃন্ময়ীকে স্বর অস্ফুট করতে হলো। হ্যাঁ, আমি জানি আপনি আছেন, আমার ভয় নেই। আমার স্বামীর জন্যে আমি পাগল হয়ে গিয়েছি। পাগলের কিসের ভয়? কিন্তু প্রভাকর পাগল নয়, সে বিচারক, সূক্ষ্মরূপে বিচক্ষণ। বিপদের কথা বিপদ বুঝবে, অন্ধকারের কথা অন্ধকার। তারপর 10 দিক আলো করে জ্বলে উঠল সরলতা। আমি এবার যাই। ত্রস্তব্যস্ত হয়ে দরজার দিকে এগুলো মৃন্ময়ী। কাল কোর্টে দেখা হবে। হ্যাঁ, যাবেন। আপনার উকিলের পাশে বসবেন। প্রভাকরও এক পা এগিয়ে এলো দরজার দিকে। আপনার উকিল কিন্তু বেশ বুদ্ধিমান। জুরির মন কখন কি দেখে টলে যায় বলা যায় না। আমি জুরি বুঝি না, আমি জজ সাহেবকে বুঝি। ওসব দেবদেবী না ধরে আমি স্বয়ং ঈশ্বরকে ধরেছি। বিজয়িনীর মতো মাথা উঁচু করে চলে গেল মৃন্ময়ী। পরদিন একটু যেন সাজগোজ করেই কোর্টে গেল, বসল তার উকিলদের পাশটিতে। কিন্তু এ কার কোর্ট? বিচারাসনে এ কোন হাকিম? টাক মাথায় কে এ বুড়ো? এই কোর্টে বিচার হবে? মৃন্ময়ী যেন নিজের মনেই আর্তনাদ করে উঠল। হ্যাঁ, এই কোর্টেই তো, তার সিনিয়র উকিল বললে। তবে আমি যে জানতাম জজ সাহেবের কোর্টে হবে। এও তো জজ সাহেব, তবে অ্যাডিশনাল, বললে জুনিয়র। এ জজ বাবু। মুচকি হেসে টিপ্পনি কাটল সিনিয়র। ডিস্ট্রিক্ট জাজকে বলে জজ সাহেব, আর অ্যাডিশনালকে বলে জজ বাবু। জজ সাহেব সর্বক্ষণ শার্ট প্যান্ট পরে থাকে, আর জজবাবু কোর্টের সময়টুকু ছাড়া বাকি সময় ধুতি পাঞ্জাবি। আমি যে শুনলাম জজ সাহেব। মৃন্ময়ী বাতাসের অভাবে হাঁপিয়ে উঠল। বাবু শুনতে সাহেব শুনেছেন, তাতে কিছু এসে যাবে না। সিনিয়র চাইল আশ্বস্ত করতে। কাপড়টা খুলে মেলে পড়লেই বাবু, পাক দিয়ে পড়লেই সাহেব, হরদরে সমান। আচ্ছা দেখো তো, হঠাৎ সন্দিগ্ধ স্বরে জুনিয়রকে জিজ্ঞেস করলে, দেখো তো আজই কেসটা এ কোর্টে ট্রান্সফার করা হয়েছে কিনা? জুনিয়র রেকর্ড দেখল। না, গোড়াগুড়ি থেকেই এ কেস এ কোর্টে অ্যাসাইন করা। মুহূর্তের ভুল। মৃন্ময়ী উঠে পড়ল।
যাই একবার জজ সাহেবকে তার নিজের কোর্টে দেখে যাই। মন্দিরে ঢুকতে না পারুক, কোর্টে নিশ্চয়ই পারবে। কিন্তু এ কি, ঘর খালি, কোথায় জজ সাহেব? অফিস বললে ইন্সপেকশনে গিয়েছেন, সন্ধ্যায় ফিরতে পারেন নাও পারেন। না, সন্ধ্যায় ফিরেছেন প্রভাকর, আর ফিরেই শুনেছে বিনয় সান্যালের স্ত্রী আত্মহত্যা করেছে। কেন, মরল কেন? আর কেন, লজ্জায়, ঘৃণায়, বিশ্বাসঘাতকতায় অমন যার স্বামী। আর একজন বললে, পুলিশ আঁচলের খোঁটে চিঠি পেয়েছে, মৃত্যুর কারণ লেখা আছে চিঠিতে। কি কারণ? প্রভাকরও আর্তমুখে জিজ্ঞেস করল। কে দায়ী তার মৃত্যুর জন্যে? খোঁজ নাও কি লিখেছে। পুলিশের লোক কে জানে কেন নিজেই চলে এসেছে জজের কুঠি। কি ব্যাপার, কার নাম লিখেছে? লিখেছে আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। নিঃশ্বাস ছাড়ল প্রভাকর। বললে, কত ডাইং ডিক্লারেশন দেখলাম। মৃত্যুর কাছাকাছি হয়ে মানুষ কেমন সত্য কথা বলে, কেমন হঠাৎ মহৎ হয়। এতক্ষণ শুনলে অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা গল্প একটি আত্মহত্যা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।